স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনার বিষয় শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ ব্যবস্থাপনা, যেখানে বাজেট এই জায়গাটি নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। ঠিক আছে, আমি বলবো যে এক্সামের জন্য কিন্তু এই যে তোমাদের টপিকটা রয়েছে এটা কিন্তু ভালো করে তোমরা একটুখানি দেখে যাবে। তো চলো আলোচনার বিষয়ে যাওয়ার আগে এটা একটু দেখে নিচ্ছি। দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়া কোর্স ফি স্ট্রাকচারটা এখানে দিয়ে দেওয়া রয়েছে 1199 টাকা মেজর স্টুডেন্টসদের জন্য, 699 টাকা মাইনর স্টুডেন্টসদের জন্য। এই হচ্ছে পুরো বিষয়টা। আমাদের নিজস্ব ওয়েবসাইট চলে এসেছে www.pisticall.com। চলো অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনার বিষয়ে আমরা ফিরে যাচ্ছি। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ ব্যবস্থাপনা, যেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে বাজেট নিয়ে আলোচনা করতে হবে। চলো দেখি তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ ব্যবস্থাপনা বা যেটাকে কি বলে রিসোর্স ম্যানেজমেন্ট। ঠিক আছে, এটা কি প্রতিষ্ঠানের বিভিন্ন সম্পদ। এবার একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের সম্পদ রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, মানব সম্পদ রয়েছে, উপকরণ রয়েছে, সময় রয়েছে। এইগুলোকে কিন্তু ঠিকভাবে একটু অর্গানাইজ করা, সেটাকে সুন্দরভাবে চালনা করার কিন্তু একটা ব্যাপার থাকে। ঠিক আছে, তো এই ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ অংশ কি বাজেট, যেটা প্রতিষ্ঠানের আয় ও ব্যয়ের একটি পরিকল্পিত হিসাব। যেমন দেখো আমাদের ঠিক বাড়িতে ওই জিনিসগুলো হয় যখন হচ্ছে প্রত্যেক মাসের শুরুতে কিন্তু আমরা সকলেই নিজেদের বাজেটগুলো দেখি এবং সেটার উপর বেস করে কিন্তু বুঝি যে বাড়িতে সেই মাসে কত খরচ হয়েছে বা কত খরচ হবে, সেই মতোই কিন্তু আমরা একটা তৈরি করি, একটা হিসাব কিন্তু রেডি করে রাখি। তো সিম্পলি এবার ভাববো যে এটা শিক্ষা প্রতিষ্ঠানের খরচের জন্য কিন্তু বা রিসোর্স ম্যানেজমেন্টের জন্য এই যে বাজেট রয়েছে সেটার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। ঠিক আছে, বাজেট হচ্ছে একটি আর্থিক পরিকল্পনা, আমরা বাড়িতেও এটা করে থাকি। এটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলা হচ্ছে যেখানে নির্দিষ্ট সময়ের জন্য সম্ভাব্য আয় ও ব্যয়ের হিসাব আগের থেকেই নির্ধারণ করা হচ্ছে। ঠিক আছে, একটি শিক্ষা প্রতিষ্ঠানে বাজেটের মাধ্যমে বোঝা যায় যে কোন জায়গাটায় কত টাকা যাবে, কোথা থেকে কত টাকা আসবে, এইগুলো কিন্তু বাজেটে ঠিক করা হচ্ছে। ঠিক আছে, তো এটি প্রতিষ্ঠানের কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করে। এবার দেখো বাড়ি বলো, প্রতিষ্ঠান বলো বা যাই বলো, হিসাব নিকাশ তো রাখতে হবে এবং সেটাকে যদি আমরা ঠিকঠাক মতন একটি কি বলবো যে একটু আমরা যদি ওয়েল ডিজাইন করে রাখি বা আমরা যদি বুঝি যে আচ্ছা আমার এখান থেকে খরচ হচ্ছে এবং যতটা খরচ হচ্ছে হয়তো ঠিক ততটাই আমার অন্য কোনো সোর্স থেকে আসছে, তো এই যে জায়গাগুলো না একটু হিসাব করে রাখার খুব প্রয়োজন। তো যার জন্য কিন্তু প্রতিষ্ঠানে, যেহেতু তোমাদের টপিকে প্রতিষ্ঠান নিয়ে আমরা আলোচনা করছি, তো সেই ক্ষেত্রেও সেম। এবং একটা প্রতিষ্ঠানকে চালনা করতে গেলে কিন্তু অনেক খরচের বিষয় রয়েছে, শুধু খরচ নয়, সেখানে কিন্তু কিছু হলেও আয়ও কিন্তু ডেফিনেটলি হচ্ছে। তো সেই জায়গাগুলোকে ঠিকঠাক রাখতে কিন্তু প্রয়োজন রয়েছে বাজেটের। ক্লিয়ার আছে? আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠানে বাজেট তৈরির প্রধান উদ্দেশ্য কি? এই যে দেখো আর্থিক শৃঙ্খলা বজায় রাখা, যেন যেই অর্থটা আমাদের কাছে রয়েছে সেটা যেন আমরা অপচয় না করি। ঠিক আছে, সেটাকে যেন আমার যেখানে প্রয়োজন রয়েছে আমি সেখানেই কাজে লাগাচ্ছি, বা আমার কাছে যেই অর্থ আসছে সেটাকেও যেন আমি কিছুটা সেভ করে রাখতে পারছি। তো অনেক কিছু বিষয় থাকে। সম্পদে দেখো অপচয় রোধ করা, যেটা আমি বললাম। বাজেটের মাধ্যমে শিক্ষক, এ দেখো এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, একটা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের বেতন তারা যেন ঠিকঠাক মতন পায়, তাহলে এগুলোর ডেফিনেটলি হিসাবের জায়গা রয়েছে না। শুধুমাত্র বেতন দিলে হবে না, একটা প্রতিষ্ঠানকে চালানোর জন্য তার কি বলবো যে তার অবকাঠামো বলো বা তার দেখরেখ করা, এসব অনেক কিছু খরচ থাকে। শিক্ষা সামগ্রী কিনতে হয়, গ্রন্থাগারের উন্নয়ন, সহশিক্ষামূলক কার্যক্রম, অনেক কিছু জায়গা থাকে যার জন্য কিন্তু অর্থ আমাদেরকে মজুত রাখতে হবে। তো যার জন্য কিন্তু হিসেবের প্রয়োজন রয়েছে, তো যার জন্য কিন্তু বাজেটের প্রয়োজনীয়তা রয়েছে। ঠিক আছে, আশা করছি তোমরা কিন্তু বিষয়গুলো বুঝতে পারবে। বাজেট প্রণয়নের সময় কয়েকটা বিষয় কিন্তু বিবেচনা করা হচ্ছে। কি বলা হচ্ছে দেখো, প্রথমত প্রতিষ্ঠানের প্রয়োজন ও অগ্রাধিকার নির্ধারণ করা হচ্ছে। সম্ভাব্য আয় যেমন সরকারি অনুদান, ফি, দান ইত্যাদি বিবেচনা করা হচ্ছে। বিভিন্ন খাতে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা হচ্ছে এবং এই যে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে শুধুমাত্র বাজেটটা নির্ধারণ করে দিলেই তো হবে না, অনেক কিছু জায়গা রয়েছে যেগুলো দেখে কিন্তু সেটাকে বিচার বিবেচনা করতে হবে। তো বাজেটের একটি বড় সুবিধা কি, যে দেখো ফিউচার প্ল্যানিং যেটা করতে এটা ডেফিনেটলি সাহায্য। আমি যদি আগে থেকে হিসেব করে রাখি যে কোথায় কত টাকা খরচ হচ্ছে, কোথা থেকে কত টাকা আসছে, যেটাকে আসছে সেটাকে আমি আরো ভালো কি করে
কাজে লাগাতে পারি। তো এই জায়গাটা রয়েছে। এবং আর্থিক সমস্যার সম্ভাবনা ডেফিনেটলি কমে যাচ্ছে। যে কোনো জিনিস তুমি যখন প্ল্যান করে চলবে তোমার ক্ষতিটা খুব কম হবে। তো বাজেট সঠিকভাবে বাস্তবায়ন না হলে এই যে দেখো অপ্রত্যাশিত ব্যয় বেড়ে যাচ্ছে, তখন সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই নিয়মিত বাজেট নিয়ে একটু পর্যালোচনা করা প্রয়োজন বা একটু সংশোধন করাও কিন্তু প্রয়োজন রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে কিন্তু তোমাদের আলোচনার বিষয়। খুবই সোজা কিন্তু ততটা ইম্পর্টেন্ট এক্সামের জন্য। ভালো করে দেখলে আশা করছি আর কিছু না হোক কনসেপ্টটুকু ক্লিয়ার করতেই পারবে। তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।